আমি এখন রয়েছি পটুয়াখালীর লঞ্চ ঘাট পল্টনে। আমার পাশেই দেখতে পাচ্ছেন অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। এখানে 4টা লঞ্চ রয়েছে। যদিও এখন ঈদের সময় এরকম 4টা করে লঞ্চ প্রতিদিন যাতায়াত করতেছে, তবে নর্মাল সময়ে এই লঞ্চগুলো এতগুলো যায় না। রোটেশন বাই প্রতিদিন একটা করে লঞ্চ ঢাকা এবং পটুয়াখালী যাতায়াত করে থাকে। যারা একসাথে লঞ্চ ভ্রমণ এবং গাড়ি ভ্রমণ দুটি করতে চাচ্ছেন, তারা মূলত ঢাকা থেকে এই লঞ্চে করে আপনারা সরাসরি চলে আসতে পারবেন এই পটুয়াখালী লঞ্চ। এই লঞ্চগুলো ডেকের ভাড়া নিয়ে থাকে 500 টাকা। কেবিনও রয়েছে, কেবিনগুলো সিঙ্গেল কেবিন 1000 টাকা 1100 টাকা এরকম নিয়ে থাকে, আর ডাবল কেবিন 2200 টাকা। টার্মিনাল থেকে ওঠার জন্য অনেকগুলো পথ রয়েছে। এই পথ দিয়ে উপরে উঠলেই অটোরিকশা পাওয়া যাবে। এখানে দেখতে পাচ্ছি পটুয়াখালী বুকিং অফিস, এমবি সুন্দরবন 14 এবং সুন্দরবন 9 এর বুকিং কাউন্টার। এই গেট দিয়ে বের হওয়ার পরেই আপনারা এখানে অনেক অটোরিকশা পেয়ে যাবেন। এই অটোরিকশায় 10 থেকে 15 টাকার বিনিময়ে আপনি চলে যেতে পারবেন বাস টার্মিনাল। চলুন সামনে দেখি। লঞ্চঘাটের এরিয়া পার হলেই মূলত সদর রোড। পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্র হচ্ছে এই সদর রোড। চলতে চলতে চলে আসি পটুয়াখালী চৌরাস্তার মোড়ে। আর এখানে একটি গোল চত্বর রয়েছে। একদিকে চলে গেছে ঢাকা, একদিকে কুয়াকাটা, একদিকে মির্জাগঞ্জ, আর অন্যটা রয়েছে পটুয়াখালী সদরে প্রবেশের। পটুয়াখালী গোল চত্বর থেকে কয়েক গজ দক্ষিণ দিকে গেলেই পাওয়া যায় মূলত বাস টার্মিনাল। চলে আসছি এই পটুয়াখালী বাস টার্মিনালে। এখানে আমার সামনে একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি। এটা কুয়াকাটা যাবে, আর কুয়াকাটা এখান থেকে 70 কিলোমিটার পথ, যার ভাড়া নিয়ে থাকে তারা 175 টাকা। এখানে একটি টং ঘরের মতো রয়েছে, যে ঘরটিতে পটুয়াখালী এবং কুয়াকাটা লেখা রয়েছে, আর এখানেই টিকিট দিয়ে থাকে। এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, 20 মিনিটের পরপরই এখান থেকে গাড়িগুলো চলে যায় কুয়াকাটার উদ্দেশ্যে। কুয়াকাটার রোড মূলত এটা, আর গলাচিপাও সামনে, আমতলী, বরগুনার, আর এটা দক্ষিণে বরাবর দক্ষিণ দিকে। আমি মোটরসাইকেল নিয়ে খুব দ্রুত গতিতেই ছুটে চলছি। এই 70 কিলোমিটার পথ পাড়ি দিতে আমার 3টি ব্রিজ পার হতে হবে। একটির নাম হচ্ছে আন্দারমানিক সেতু, যা কলাপাড়া উপজেলার ভিতরে পড়েছে। তারপর রয়েছে সোনাতলা সেতু, তারপর মহিপুর আলিপুর সেতু। এরপরে আমরা চলে আসি কুয়াকাটা বাস টার্মিনালের কাছে। এটা হচ্ছে বাস টার্মিনাল, আর এই বাস টার্মিনাল থেকে এখান থেকে আপনাদের 0 কিলোমিটার কুয়াকাটা 10 টাকার বিনিময়ে চলে যেতে পারবেন কুয়াকাটায়। আমার পিছনেই রয়েছে বাস স্ট্যান্ড। এখান থেকে 1-1.5 কিলোমিটার পিছনে, ওখান থেকে অটোরিকশা, ভ্যান, এগুলো 10 টাকা করে এখানে চলে আসতে পারবেন। আর আমার সামনে 100 গজ দূরেই রয়েছে সি বিচটা, আর 0 কিলোমিটার। এখানে একটি গল্লি রয়েছে, হাতের বাম পাশে গাজী প্লাজা দেখা যাচ্ছে। এই গল্লির ভিতরে অনেকগুলো ভালো মানের হোটেল রয়েছে এবং কম দামি হোটেল রয়েছে। চাইলে আপনারা কম টাকায় যদি থাকতে চান, তাহলে দেখা যায় যে এখানে অনেক হোটেল রয়েছে, এই হোটেলগুলো থাকতে পারবেন। আমরা সেই হোটেলগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমাদের হোটেলটার কোয়ালিটিও আপনাদেরকে দেখাবো। এখানে খাবার রেস্টুরেন্টও রয়েছে। মেইন সড়ক থেকে 1 মিনিট হাঁটার পরে হাতের বাম পাশের গল্লি দিয়ে ভিতরে প্রবেশ করলেই এই আমাদের হোটেলটি পাওয়া যায়। আমাদের হোটেলের নাম হচ্ছে গ্রিন হাউস। এটি হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন এবং ভিতরে চমৎকার পরিবেশ। 3 তলায় রুম দিয়েছে আমাদেরকে। এই রুমটা আমাদেরকে দিয়েছে টাইস করা, এসি নেই, ফ্যান রয়েছে, একটা টিভিও রয়েছে, ওয়াশরুম রয়েছে। হাইকমোড 1500 টাকা এটার চার্জ দিয়েছি আমরা। টাকা অনুযায়ী ঠিক আছে, তবে মোটামুটি দেয় খারাপ না। আপনারা চাইলে এখানে যোগাযোগ করেও আগে বুকিং দিয়ে আসতে পারবেন, বা পরে এসেও বুকিং দিতে পারবেন একটু ভিতরে, যার কারণে ভাড়াটা একটু কম হয়ে থাকে। হোটেল থেকে বের হয়ে এখন চলে যাচ্ছে বিচে গোসল করার জন্য। এই হচ্ছে আমাদের হোটেল গ্রিন হাউস, যে ফোন নাম্বারও দেওয়া রয়েছে। যদি আপনারা চান ফোনের মাধ্যমে যোগাযোগ করেও আসতে পারবেন একটু চিপ রেটে। চাইলে আপনারা মোটরসাইকেলও রাখতে পারবেন নিচে। আমি এবং আমার ভাই দুইজনে আমরা একসাথে যাচ্ছি। আমরা হাঁটতে হাঁটতে একেবারে 0 পয়েন্টে চলে আসছি। 2 মিনিটের মতো হেঁটেছি। কুয়াকাটা 0 পয়েন্ট, আর এদিকে সমুদ্র। এখানে অনেকগুলো ভ্রাম্যমাণ দোকানও রয়েছে, যেখানে চাইলে আপনারা সমুদ্রে নামার জন্য বিভিন্ন জিনিসপত্র ক্রয় করে নিতে পারবেন। আমরা দুজনে 0 পয়েন্ট দিয়ে নিচের দিকে সমুদ্র সৈকতের দিকে নামছি।
আর অনেকে উপরের দিকে উঠে আসে। দুপাশে দেখতে পাচ্ছি অসংখ্য দোকান রয়েছে, হোটেল রয়েছে। এখানে সামুদ্রিক ঝিনুক এবং শামুকের অনেকগুলো দোকান রয়েছে, চাইলে আপনারা এগুলো ক্রয় করে নিতে পারেন। এখানে শুটকি পল্লী রয়েছে, এখানে লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা রয়েছে, চাইলে আপনারা সেটাও করতে পারবেন। হাঁটতে হাঁটতে আমরা একেবারে নিচের দিকে চলে আসি, আর হাতের ডান পাশে একটি বক্সের মতো দেখতে পাচ্ছি, আর এটি মূলত টুরিস্ট পুলিশ বক্স। আপনাদের কোনো অসুবিধা হলে তাদেরকে অভিযোগ জানাতে পারেন। ফাইনালি চলে আসলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে। এই দেখেন কত লোক, অনেক দূর পর্যন্ত মানুষ পানিতে নেমেছে, দেখেন অনেক দূর, এবং এপাশেও রয়েছে। আর এখানে বালুর বস্তা দেওয়া রয়েছে, জিআই বস্তা। এর এপাশেও দেখা যাচ্ছে যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত লোকারণ্য। আজকে ঈদের তৃতীয় দিন, কক্সবাজার যেভাবে ফিল পাওয়া যায় এখানে কুয়াকাটা আসলেও ওই রকম একটি ফিল পাওয়া যায়। এখান থেকেই সূর্য অস্ত এবং সূর্য উদয় দুটোই দেখা যায় এই কুয়াকাটার থেকে, যেটা কক্সবাজারে সম্ভব নয়, এই কুয়াকাটা থেকেই সম্ভব। একই সাথে একই জায়গা থেকে সূর্য অস্ত এবং সূর্য উদয় আপনারা চাইলে এভাবে নিরিবিলি বসে এই সমুদ্রের উত্তল তরঙ্গের ঢেউ উপভোগ করতে পারবে। আমরা ছাতা নিয়েছি এবং এই চেয়ারগুলো 30 টাকা করে ঘন্টা প্রতি, এবং এভাবে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন এই সমুদ্রের নির্মল বাতাস আর এভাবে এই সাগরের পাড়ে। ছাতার নিচে বসে থেকে দীর্ঘ সময় এই বিশাল সমুদ্রের অপরূপ দৃশ্য উপলব্ধি করলাম। এবার সাগরের পানিতে নামার পালা, তাই তর সইছে না, দৌড়িয়ে পানিতে নেমে দীর্ঘ সময় এই লবণ পানিতে গোসল করি, বিভিন্ন ভঙ্গিতে কিছু ছবিও তুলে নেই। এরপরে এই সাগরের পাড়ে বসে আমার প্রিয়জনকে উৎসর্গ করে একটি লাভ অঙ্কন করি। এখানে অনেকে দেখতে পাচ্ছি বালু নিয়ে খেলা করতেছে, কেউ টুইন টাওয়ার বানাচ্ছে এবং পরক্ষণেই ঢেউ এসে নিমিষেই ধ্বংস করে দিয়ে যাচ্ছে, এবং কেউ এই বালির নিচে একেবারে শুয়ে দিয়েছে। অন্য জায়গায় দেখতে পাচ্ছি একজন প্রেগনেন্ট মহিলার প্রতিকৃতি সাজানো হয়েছে, যা এই বালু দিয়ে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো আমরা সমুদ্র সৈকতে গোসল করেছি। এইটা লবণ পানি, যার কারণে বেশিক্ষণ আর আমরা থাকতে পারবো না, অলরেডি আমাদের শরীর চুলকাচ্ছে, তাই আমরা চলে যাচ্ছি। এখন আবার হোটেলে যাব এবং মিষ্টি পানি দিয়ে গোসল করব। হোটেলে এসে ফ্রেশ হয়ে আবার নেমে পড়ি। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে কয়েক গজ পূর্ব দিকে আসলেই মেইন সড়কের পাশে 200 বছরের পুরনো জাহাজের কিছু ধ্বংসাবশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন। কত বড় নৌকা, একেবারে আস্ত আস্ত গাছ দিয়ে তৈরি করে রেখেছে। কিভাবে যে তারা করেছে বলা যায় না। দেখেন কত বড় বড় গাছ, এই যে মাঝখানে একটি গাছ রয়েছে, একবারে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত। প্রায় 200 বছরের পুরনো একটি পালতোলা নৌকা বা জাহাজ ইতিহাসের এক অনন্য সাক্ষী, যা 2012 সালের দিকে কুয়াকাটা সৈকতের 0 পয়েন্ট থেকে পূর্ব দিকে বালুর নিচে এই নৌকাটির সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে 2013 সালে সরকারিভাবে এই জাহাজটি বালুর থেকে উত্তোলন করে কুয়াকাটা বৌদ্ধ মন্দির সংলগ্ন বেড়িবাঁধের পাশে একটি টিন শেডের নিচে সংরক্ষণ করে রাখা হয়। এটির দৈর্ঘ্য 72 ফুট আর এর প্রস্থ 24 ফুট। খুবই বিশাল আকৃতির একটি পালতোলা নৌকা। ধারণা করা হয় তখন তৎকালীন সময়ে সমুদ্রপথে পণ্য পরিবহনের জন্য এটি ব্যবহার করা হতো, আর এটিকে বলা হয় পালতোলা নৌকা বা জাহাজ। এবং এর পাশেই রয়েছে রাখাইন মহিলা মার্কেট। আমরা এই মহিলা মার্কেটে যাব, ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন। এই মাঠে প্রবেশ করার জন্য একটি গেট রয়েছে, এই গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি এবং হাতের ডান পাশের দিকে যাই। মাঠের এপাশে একটি দোকান রয়েছে, কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট। পোশাকগুলো তৈরি করে থাকে, আর এগুলো হাতের তৈরি। দেখেন অনেক সুন্দর সুন্দর পোশাক তৈরি করে। আর আপনারা যদি এই কুয়াকাটা বেড়াতে আসেন, অবশ্যই এই রাখাইন যে মার্কেটটি রয়েছে এই মার্কেটে এদিকে আসলে আপনারা এই সব সুন্দর সুন্দর পোশাকগুলো পেয়ে যাবেন। 3 পিস যা চান এখানে সবকিছুই পাওয়া যায়। এগুলো হাতের তৈরি, একেবারে পিওর জিনিসগুলো আপনারা এখানে আসলে পেয়ে যাবে। আমি মার্কেটের হাতের ডান পাশ দিয়ে ঢুকে মাঠের চারদিকে প্রদক্ষিণ করার পরে পশ্চিম প্রান্তের মার্কেটে চলে আসি। আর এই পশ্চিম প্রান্তের মার্কেটের ভিতরেই রয়েছে বৌদ্ধ বিহার আর সেই ঐতিহ্যবাহী কুয়াকাটার কুয়া। রাখাইন মহিলা মার্কেটের পাশেই রয়েছে মূলত এই কুয়াকাটা, যার নাম অনুসারে এই এলাকার নামকরণ করা হয়েছে সাগরকন্যা কুয়াকাটা। এই ভিতরে প্রবেশের জন্য 20 টাকা করে টিকিট কাটতে হবে। ভিতরে প্রবেশ করার পরে হাতের বাম পাশে দেখা যায় যে একটি কূপ রয়েছে, আর মূলত এই কূপের
কারণেই এই অঞ্চলের নামকরণ করা হয়েছে কুয়াকাটা। আমার পাশে আমি দেখানোর চেষ্টা করব, আসুন। ধারণা করা হয় 18 দশকের শেষের দিকে বর্তমান মায়ানমারের আরাকান রাজ্য থেকে বিতাড়িত হয়ে রাখাইন জনবসতিরা এই অঞ্চলে তারা বসতি স্থাপন করে। আর এই অঞ্চল ছিল লোনা পানি ব্যবহারের জন্য, মিঠা পানির অনুসন্ধান করার জন্য তারা এখানে একটি কূপ খনন করে বা কূপ কাটে। আর এ থেকেই এই অঞ্চলের নামকরণ করা হয় কুয়াকাটা, যা বর্তমানে সাগরকন্যা কুয়াকাটা নামে খ্যাত। আর এর পাশে উপরে একটি মন্দিরও রয়েছে, আমরা সেটাও দেখার চেষ্টা করি। চলুন। কুয়াকাটার পাশেই এখানে জুতো খুলে এরপরে উপরের দিকে উঠতে হয়, উপরে উঠলেই মন্দিরটি পাওয়া যায়। আর এটা মূলত বৌদ্ধ বিহার, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য পবিত্র স্থান। কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রার্থনার স্থান, তারা প্রার্থনা করে থাকে। অসাধারণ তাদের রাখাইন উপজাতিদের এই মনোমুগ্ধকর নৃত্য দেখতে দেখতে সময়ের কথা বেমালুম ভুলে গেছে। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। 0 পয়েন্ট থেকে পশ্চিম দিকে বেড়িবাঁধ ধরে এসে আমাদের গাড়িটা বিচে নামিয়ে দেয়। বিচে নামিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কয়েক চক্কর দিয়ে থাকি। এখানে যে যার মতো করে ছবি তুলতেছে, ভিডিও বানাচ্ছে, আমিও তাদের মতো করে এই বিশাল সমুদ্রের দিকে তাকিয়ে 2 হাত দুদিকে সরিয়ে দিয়ে এই বিশাল সমুদ্র উপভোগ করতেছি। দেখতে দেখতে সূর্যটা পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে। এই গোধূলি লগ্নে এখন সূর্য অস্তর দৃশ্যটা উপভোগ করছি। সময়টাতে অবশ্যই ভালো লাগে, কারণ হচ্ছে এই মাত্র সূর্য অস্ত গেছে। এই সময় একটু নিরিবিলি গোধূলি লগন একটু অন্যরকম ব্যাপার থাকে, এটা বোঝানো সম্ভব না কতটা ভালো লাগে, কেমন ভালো লাগে অনুভব করা যায়, শুধু অনুভব করা যায়। বাতাস এদিক থেকে বইতেছে এবং সমুদ্রের গর্জন, উপরে চাঁদও রয়েছে। খুবই খুবই অসাধারণ লাগতেছে আমার কাছে এই সময়টা। আমি আস্তে আস্তে একেবারে পূর্ব প্রান্তে চলে আসছি। আর এখানে দোলনা রয়েছে, এই যে আমার পিছনে দেখা যাচ্ছে বাচ্চাদের দোলনা। চাইলে এরকম বাচ্চাদের এই দোলনায় দোলানো যাবে। এবং এখানে একটি বোট রয়েছে যেটা ঘোরানো, এবং এখানে অনেকগুলো দোকান রয়েছে যেখানে অনেক ফাস্টফুড আইটেমের খাবার এবং ফল ফ্রুটও পাওয়া যায়। এখানে একটা ফলের দোকান দেখতে পাচ্ছি, এখানে অনেক ফলের দোকান রয়েছে। তাছাড়া ভার্চুয়াল ভাবে একটা রিয়েলিটি শো দেখায়, যেটা 200 টাকার বিনিময়ে। এই যে ভার্চুয়াল রিয়েলিটি শো। আর এখানে অনেকগুলো চায়ের দোকানও রয়েছে, অনেক তান্দুরি চা তৈরি করে তারা। চা কত করে মামা? এই যে 40 টাকা করে তান্দুরি চা। আর এই পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো দোলনাও রয়েছে, বসে বসে দোল খাওয়া যাবে। এভাবে অনেক বয়স্ক এবং ইয়ং বয়স্ক সবাই এখানে দোল খেতে পারবে, এরকম একটা পজিশন রয়েছে এখানে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন নাগরদোলা, আর এই নাগরদোলার উল্টো পাশেই রয়েছে একটি রোড। এই রোডের অপোজিট পাশে রয়েছে বারবিকিউ মার্কেট, মূলত ফিশ বারবিকিউ মার্কেট বলে সবাই চিনে থাকে। আর আমরাও এই সড়কটি ধরে উপরের দিকে যাচ্ছি ফিশ বারবিকিউ খাওয়ার জন্য। আমি এখন যে মার্কেটটিতে রয়েছি এটি হচ্ছে ফিশ ফ্রাই মার্কেট। এই যে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অসংখ্য লোক, যারা সবাই এই ফিশ ফ্রাই খাওয়ার জন্যই এখানে এসেছেন। শুধু ফিশ নয়, এখানে পাওয়া যায় অক্টোপাস, কাঁকড়া, তাছাড়া বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছ। আপনার ইচ্ছা মতো যেটা খেতে মন চায় তরতাজা কিনে দিবেন, ওরা ফ্রাই করে তাৎক্ষণিকভাবেই আপনাকে তৈরি করে দিবে। আমার সাথে থাকা শাহিন ভাইও ঘুরতে ঘুরতে একটি মাছ নিয়েছে, যেটির নাম হচ্ছে লাক্ষা মাছ। আর এটি প্রায় 600 গ্রামের মতো ওয়েট, যার দাম নিয়েছিল 600 টাকা। মূল্য পরিশোধ করে দেওয়ার পরেই পিছনে একজন রয়েছে শুধুমাত্র মাছ কাটাকাটির জন্য, মাছ কেটে পরিষ্কার করে দিয়ে থাকে। এরপরে অন্য আরেকজন রয়েছে যে বারবিকিউ তৈরি করে থাকে। লাক্ষা মাছের বারবিকিউ চলতেছে আমাদের, আমরা এখান থেকে নেব। এখানে অনেকগুলো দোকান রয়েছে, এভাবেই তারা বারবিকিউ করে থাকে। প্রায় 15 থেকে 20 মিনিট অপেক্ষার পরে আমাদের মাছটিও হয়ে গেছে। এবার খাবার পালা। আর খাবার জন্য এদের মাছের দোকানের উল্টো পাশেই অনেকগুলো ঘর রয়েছে যেখানে পরাটা তৈরি করছে। আর আমরা এখানে বসে পরাটা দিয়ে এই ফিশ ফ্রাই খাবো। ফাইনালি আমাদের রাতের
বারবিকিউ চলে আসছে, লাক্কা মাছ আর পরাটা। এই মাছটা আমার মনে হয় যে বয়সে এই ফার্স্ট খাচ্ছি। আমার ক্ষেত্রে ভাই লাক্ষা মাছ আর পরাটা দিয়েই রাতের ডিনার শেষ করে ফেলছি। তবে মাছটা খুবই সুস্বাদু ছিল। আমার বয়সে আমি এই প্রথমেই এই লাক্ষা মাছটা খেয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের বারবিকি খাওয়া শেষ। আমরা এখন তান্দুরি চা খাবো, এই জন্য হাঁটতে হাঁটতে একেবারে সাগরের কিনারায় চলে আসছি। আর এখানে অনেকগুলো চা দোকান রয়েছে, আর এখানে অভিনব পদ্ধতিতে তান্দুরি চা বানাচ্ছে। আমরা 2টা তান্দুরি চা অর্ডার করে বসে রয়েছি। এটা তান্দুরি চা অসাধারণ ভাবে তৈরি করে তারা, স্পেশাল ভাবে। মাটির একটা হাড়ি ধরা যায়, একেবারে ছোট চা খাচ্ছি। আর পাশে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে এখান থেকে, আকাশে জ্যোৎস্নাও রয়েছে। খুবই চমৎকার একটি পরিবেশ। ইতিমধ্যেই রাত্র 10টা বেজে গেছে, তাই তড়িঘড়ি করে আমরা হোটেলে চলে আসি। শুভ সকাল কুয়াকাটা। আর এখন যাবো আমি সূর্য উদয় দেখার জন্য। আমার গাড়িটা এই রয়েছে, আর অনেক পর্যটক সকালবেলা চলে আসছে। আমার গাড়ি স্টার্ট করেছি এবং এখন আমি সূর্য উদয় দেখার জন্য বেরিয়ে পড়েছি এই গল্লির ভিতর থেকে। গোল্ডির ভিতর থেকে বেরোই দেখতে পাচ্ছি অসংখ্য লোক রয়েছে যারা এই ভ্যান দিয়ে সূর্য উদয় দেখার জন্য যাচ্ছে। আবার কেউ ভোরবেলা ঢাকার থেকে বা বিভিন্ন স্থান থেকে এই কুয়াকাটা এসেছে। মূলত যাদের মোটরসাইকেল নেই তারা এই ভ্যানে করেই সূর্য উদয় দেখার জন্য যাচ্ছে। তাছাড়া যারা মোটরসাইকেল ভাড়া করে যেতে চাচ্ছেন তারা এই 0 পয়েন্টে কাছে চলে আসলে এখান থেকে তারা জনপ্রতি নিয়ে যায় সূর্য উদয় দেখার জন্য। আমি এই 0 কিলোমিটার থেকে হাতের বাম পাশের সড়কটি ধরে দ্রুত গতিতে ছুটে চলছি। চলতে চলতে প্রায় 5 কিলোমিটার পথ আসার পরে হাতের ডান পাশে দেখতে পাচ্ছি অনেক লোক নামতেছে, আর এখানে নেমেও সূর্য উদয়ের দৃশ্য দেখা যায়। আর এখানে রয়েছে গঙ্গাবতী লেক, ম্যানগ্রোভ বন। তবে আমি আরো সামনের দিকে যাব, যেটা হচ্ছে লাল কাঁকড়ার দ্বীপ বা কাউয়ার চরে। আসতে আসতে প্রায় 12 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসি। এরপরে পাকা সড়কটি শেষ হয়ে যায়। হাতের ডান পাশে নামার একটি রোড রয়েছে, এখান থেকে আরো 1 কিলোমিটার বিচের দিকে যেতে হবে আমাকে। ফাইনালি আমি চলে আসছি সেই লাল কাঁকড়া সমুদ্র সৈকত বা কাউয়ার চর। আর এখানে দেখতে পাচ্ছি আমার আগেই অনেক ভ্যান চালকেরা যাত্রী নিয়ে চলে আসছে। আর এখানে অনেকগুলো দোকানপাট দেখতে পাচ্ছি, তরতাজা মাছ দেখতে পাচ্ছি যা ফ্রাই করে খাওয়া যায়। আর সকালের নাস্তাও এখানে করা যাবে, সে ব্যবস্থাও এখানে রয়েছে। আমি চলতে চলতে আমার গাড়িটি নিয়ে একেবারে বিচের দিকে চলে আসছি। আর এখানে দেখতে পাচ্ছি অসংখ্য লোক, যেটা আমার কল্পনাতেও ছিল না। 0 পয়েন্ট সমুদ্র সৈকত থেকে এখন সব মানুষ যেন এখানে চলে আসছে। আমি গাড়ি চালিয়ে আরো একটু সামনের দিকে এগিয়ে যাই, যাতে করে এই লোকালয় থেকে নিরিবিলি সূর্য উদয়টা দেখতে পারি। এখান থেকেই মূলত সূর্যটা খুব সুন্দরভাবে উপলব্ধি করা যায়। লাল কাঁকড়া দ্বীপ, এক পাশে অসংখ্য ঝাউ বাগান আর আরেক পাশে সাগর। আর এখান থেকে মূলত এই সূর্যটা সুন্দরভাবে দেখা যায় যে কিভাবে উদিত হচ্ছে। চমৎকার দৃশ্য উপভোগ করতে হলে আপনাদেরকে এই লাল কাঁকড়া বিচে চলে আসতে হবে। এপাশে ঝাউ বাগানটা দেখা যাচ্ছে, অনেক বিশাল ঝাউ বাগান। এখানে আসার পরে জানতে পারি এখানে আরো একটি টুরিস্ট স্পট রয়েছে, যার নাম হচ্ছে মিনি সুইজারল্যান্ড। এখান থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। তাই আমি এই বিচের পাশ দিয়ে ধরে পূর্ব দিকে যাচ্ছি। আমি এই ঝাউ বাগানের পাশ দিয়ে যাচ্ছি। এক পাশে বিশাল ঝাউ বাগান আর অন্য পাশে বঙ্গোপসাগর। এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে কয়েক মিনিটের ভিতরেই চলে আসি মিনি সুইজারল্যান্ডে। কুয়াকাটা 0 পয়েন্ট প্রায় 16 থেকে 17 কিলোমিটার দূরে স্পট রয়েছে যার নাম মিনি সুইজারল্যান্ড। আমার পিছনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি সুইজারল্যান্ডের দৃশ্য, খুবই চমৎকার। আর এই আমি যে হেঁটে যাচ্ছি এখানে এটা জায়গাটা বালুময়, এই জন্য এই ভাড়াটাও বেশি হয়ে থাকে। এখানে যে স্থানীয় মোটর সাইকেল রাইডাররা আছে, একমাত্র মোটর সাইকেল ছাড়া অন্যভাবে আসাই যাবে না। তারপরে আরো একটা সুবিধা রয়েছে, এদিকে অনেকগুলো স্পট রয়েছে, চাইলে আপনারা রিজার্ভ করে সারা দিনের জন্য 5 থেকে 7টা স্পট নিতে পারবেন। 1500-2000 টাকা চার্জ নিয়ে থাকবে। সেক্ষেত্রে সারা দিন তারা এদিকে কোথায় কি রয়েছে এই জিনিসগুলো তারা দেখাবে। এই জায়গাটা সুইজারল্যান্ডের মতো মনে হচ্ছে, যার কারণে এই
জায়গাটার নাম দেওয়া হয়েছে মিনি সুইজারল্যান্ড। খুবই চমৎকার, যা সচক্ষে না দেখলে আসলে বোঝা যাবে না বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এটা অসাধারণ একটি সুন্দর একটি জায়গা, যার কারণে এটার নাম দিয়েছে মিনি সুইজারল্যান্ড। জানো তেনো একটি নাম নয়। ডাব খাওয়া যাবে, এই যে ঝুলতেছে একেবারে ছোট ছোট কচি ডাব। এগুলো আপনারা আসলে এখানে দেখতে পারবেন এবং খেতে পারবেন, এবং কলাও রয়েছে, এবং এখানে অনেকগুলো দোলনা রয়েছে। চলুন আমরা একটু বাগানের ভিতরে দেখি। এখানে আমরা একটু দোলও খেয়ে নিয়েছি। আর আপনারা যদি কুয়াকাটা আসেন, যদি কষ্টও হয় তারপরও এই জায়গাটাতে আসবেন। আসলে আপনারা আসলে যে এই জায়গাটার নাম মিনি সুইজারল্যান্ড কেন দিয়েছে তার কিছুটা অংশ হলো আপনারা পেয়ে যাবেন। দেখতে দেখতে অনেকটা সময় পার করে দিয়েছি এখানে। এবার যেতে হবে যে পথ দিয়ে আমি বিচে নেমেছিলাম, সে পথের দিকে দ্রুত গতিতে ছুটে চলছি। চলতে চলতে আমি একটা ব্যানার দেখতে পাচ্ছি, স্বাগতম কাউয়ার চর। আশেপাশে এলাকায় কি রয়েছে এবং বিভিন্ন আকর্ষণীয় এখানে 7টি স্পটের কথা লেখা রয়েছে। ম্যানগ্রোভ বন, গঙ্গাবতী লেক, পায়রা নদীর মোহনা, ঝিনুক বিচ, লাল কাঁকড়া বিচ, কাউয়ার চর সূর্য উদয়, মিনি সুইজারল্যান্ড। এখানে একটি ঝাউ বাগান রয়েছে এই লাল কাঁকড়া বা কাউয়ার চরের এখানে। আর এখানে দেখা যায় যে নিরিবিলি সময় কাটানোর জন্য অনেকগুলো দোলনা পেতে রেখেছে, দোলনায় দুলতেছে। এখানে রয়েছে প্রিয়জনদেরকে নিয়ে একেবারে দোলনার ভিতরে বসে রয়েছে। খুবই চমৎকার। চাইলে এখানেও আপনারা কিছুটা সময় অতিবাহিত করতে পারবেন। পাশেই অনেকগুলো দোকান রয়েছে, চাইলে আপনারা কিছু কিছু ডাব খেতে পারবেন। আমি যে সড়কটি দিয়ে এসেছিলাম তার বিকল্প অন্য একটি পথ রয়েছে, যে পথটি এই সি বিচের পাশ দিয়ে। নতুন কিছু অনুসন্ধানের লক্ষ্যে আমি এই সি বিচের পাশ দিয়ে ছুটে চলছি। এই কাউয়ার চর থেকে কিছু দূর এগিয়ে আসলেই দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় লাল কাঁকড়া দেখা যাচ্ছে। আমাকে দেখে কাঁকড়াগুলো গর্তের ভিতরে লুকিয়ে যাচ্ছে। আমি এখন যে স্পটটিতে রয়েছে, দেখেন অনেকগুলো গাছ মরে গেছে। 2007 সালে ঘূর্ণিঝড় সিডরের কারণে এই বন অঞ্চলের উপর দিয়ে চলে গেছে, যার কারণে এই অঞ্চলটা একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। তবে এখানের দৃশ্যটাও অন্যরকম। এই গাছপালাগুলো রয়েছে মরা মরা গাছ। আপনারা যদি আসেন এইসব দৃশ্যগুলো দেখে যাবেন। কুয়াকাটা শুধু ওই অংশটাই সুন্দর নয়, এইসব অংশগুলো আরো সুন্দর, যা সচক্ষে না দেখলে আসলে বোঝানো যায়। পার হবো আমি। এই বোট রয়েছে, একেবারে বোটে উঠে যেতে পারবো। অসাধারণ একটি। আমি মাত্র 50 টাকার বিনিময়ে এই বোটে করে আমি ওপার থেকে এপারে পার হয়ে চলে আসছি। আর এই জায়গাটার নাম হচ্ছে গঙ্গাবতী। এখানে একটা টুরিস্ট স্পট করেছে, এটা গঙ্গাবতী। অনেক দোলনা রয়েছে এখানে, অনেকে দুলতে পারে এভাবে। সূর্য উদয় দেখার জন্য এখানে একটি জায়গা রয়েছে, এটার নাম হচ্ছে গঙ্গাবতী লেক। আর এখানে দাঁড়িয়েও সূর্য উদয় দেখা যায়। আর আমার পাশে অনেকগুলো ছোট ছোট ভ্যান রয়েছে, দেখা যায় এই ভ্যানে করে মেয়ে ছেলে বা বাচ্চা নিয়ে আসার জন্য খুবই উপযোগী। আর এইসব ভ্যানগুলো এক একটা ভ্যান তারা আপ ডাউন 100 টাকার বিনিময়ে তারা 0 কিলোমিটার থেকে এখানে আসে এবং আবার এখান থেকে তাদেরকে নিয়ে যায়। আর এখানে অনেকগুলো দোকান রয়েছে, চাইলে আপনারা সকালের নাস্তা করতে পারবেন। গঙ্গাবতী লেকে এখানে অনেকগুলো এই দোলনা রয়েছে, যেখানে একটু দুলে নিতে পারবেন এবং এখানে বসে বসে এই যে সাগরের অপরূপ দৃশ্যটাও উপভোগ করতে পারবেন। আর এটা গঙ্গাবতী লেকও বলা হয় এবং ম্যানগ্রোভ ফরেস্টও বলা হয়। এ পাশেও ম্যানগ্রোভ ফরেস্টটা রয়েছে বা বনাঞ্চলটা রয়েছে। কুয়াকাটার মূলত ওই সাইডের থেকে এখানের দৃশ্যগুলো আরো চমৎকার। আমি গঙ্গাবতী লেকে অনেকটা সময় দিয়েছি, এখন চলে যাব এখান থেকে 0 কিলোমিটারে। আর এগুলো ম্যানগ্রোভ বন 2007 সালের সিডরে ধ্বংস আবাসেস, তার নমুনা কিছুটা দেখা যাচ্ছে, এখনো তার ছাপ রয়েছে। এই ম্যানগ্রোভ বনের করুণ দৃশ্য দেখে সেই 2007 সালের 15 নভেম্বরের কথা মনে পড়ে গেল। কি ভয়ানক চিত্র ছিল তা এই বনাঞ্চল দেখে আরো উপলব্ধি করতে পারছি। পাকা সড়ক থেকে নেমে এভাবে কাঁচা সড়ক দিয়ে গঙ্গাবতী লেকে যেতে হয়। এই রাস্তাটি ধরেই যেতে হয় গঙ্গাবতী লেকের দিকে। সেই সকাল 5:30 বাজে বের হয়েছি, আর এখন 9টা বাজে। দীর্ঘ সময়ই আমি এই বিভিন্ন স্পটগুলো ঘুরেছি। এবার দ্রুত গতিতে ছুটে চলছি হোটেলের দিকে। এখন সময় সকাল 10টা।
হোটেলে চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছি, নারীর টানে ছুটে চলছি বাড়ির পানে। গুড বাই কুয়াকাটা, বেঁচে থাকলে দেখা হবে অন্য কোনো জায়গায়।